মেয়েরা তোমরা সবাই কেমন আছো? আজকের ক্লাসটা আমরা থার্ড ইয়ার এবং মাস্টার্স একসাথেই নিচ্ছি, কারণ আমাদের কোশ্চেনটা একটা কমন কোশ্চেন, তো সেটার আনসারটা আজকে আমরা আরেকবার একটু দেখব। তো আসো আমরা শুরুতেই যেটা দেখতে চাই, আজকে যে কোশ্চেনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রোগচক্র কী এবং রোগ বিকাশের ধাপগুলোর সংক্ষিপ্ত বর্ণনা করো। মেয়েরা আমাকে শুনতে পাচ্ছ কিনা একটু জানায়ও মেসেজ দিয়ে। তাহলে রোগচক্র বলতে আমরা কি বুঝি? প্রতিটা সংক্রামক রোগের আন্তঃসম্পর্কযুক্ত যে ঘটনাগুলো আছে সেগুলো যদি পর্যায়ক্রমে সংগঠিত হয়ে একটা রোগের বিকাশ ঘটে এবং রোগের প্যাথোজেনের পুনরায় আবির্ভাব ঘটে এবং এটা পুনঃবার আবির্ভাব ঘটতে থাকে, এই চক্রাকার ঘটনাসমূহকে রোগচক্র বলে। তাহলে এটা একটা সাইক্লিক, মানে একটা চক্র আকারে চলতে থাকে, ঠিক আছে, যতক্ষণ না এখানে কোনো রকমের সমস্যা না হয় বা কোনো যদি এনভায়রনমেন্ট, পরিবেশ, হ্যাঁ, প্যাথোজেন, পোষক সব কিছু যদি অনুকূল থাকে, যেটা আমরা বলেছিলাম ডিজিজ ট্রায়াঙ্গেল, এটা যদি ঠিক থাকে তাহলে এই ঘটনাটা পর্যায়ক্রমে ঘটতেই থাকে। হ্যাঁ, এটাকে বলা হয় রোগচক্র। রোগচক্রে পোষকের এবং উপসর্গের পরিবর্তনের সাথে 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 সময়ের পরিপ্রেক্ষিতে কি হয়, প্যাথোজেনেরও কিন্তু পরিবর্তন ঘটে। মেয়েরা কি আমাকে শুনতে পাচ্ছ? তো আসো আমরা এখন রোগচক্রের ধাপগুলো সম্পর্কে জানি, যে কি কি ঘটনাগুলো কি কি। আমরা বলছি যে প্রতিটা সংক্রামক রোগে কতগুলো আন্তঃসংযুক্ত ঘটনা থাকে এবং সেগুলো কি পর্যায়ক্রমে সংগঠিত হতে থাকে এবং সেটাকে রোগের বিকাশ, সেটাকে বলা হচ্ছে রোগচক্র। এবং এই চক্রটা যখন কমপ্লিট হচ্ছে তার মানে রোগেরও বিকাশ ঘটছে এবং হোস্টটা ইনফেক্টেড হয়ে যাচ্ছে বা রোগাক্রান্ত হয়ে যাচ্ছে। তো আসো আমরা দেখি রোগচক্রের ধাপসমূহ কি কি। প্রথমেই হচ্ছে ইনোকুলেশন, ঠিক আছে, প্রথম যে স্টেপটা সেটা হচ্ছে ইনোকুলেশন। ইনোকুলেশনটা কি? ইনোকুলেশন হচ্ছে যে প্যাথোজেনটা, যে আমাদের পোষক আছে, হোস্ট আছে, তার হোস্টের সংস্পর্শে আসা বা ল্যান্ডিং করা, অর্থাৎ তার কাছে আসতে হবে, শুধু কাছে না, তার গায়ে এসে বসতে হবে, কেমন, সেটাকেই বলা হচ্ছে ইনোকুলেশন বা সংস্পর্শ। তাহলে প্রথম স্টেপটাই হতে হবে সংস্পর্শ। যতক্ষণ না প্যাথোজেন কি করছে, হোস্টের কাছাকাছি আসছে, হোস্টের কাছে চলে আসছে, ততক্ষণ কিন্তু কি হবে না, রোগের যে চক্রের যে স্টেপটা, প্রাইমারি স্টেপটা, সেটাও শুরু হলো না এবং পরবর্তী স্টেপগুলো তাহলে আর শুরু হবে না। তাহলে ফার্স্ট হচ্ছে সংস্পর্শ। এরপরে পোষকে অনুপ্রবেশ, ঠিক আছে, পোষকের সে সংস্পর্শে আসলো, কার কাছে, হোস্টের কাছে আসলো, কে আসলো, প্যাথোজেন আসলো, আসার পর তাকে কি করতে হবে, এখন তার ভিতরে ঢুকতে হবে, তাই না, পেনিট্রেশন হতে হবে, তার ভিতরে প্রবেশ করতে হবে, আমাদের যে হোস্ট আছে, সেই প্যাথোজেনের যে হোস্ট আছে সেই হোস্টের ভিতরে তাকে প্রবেশ করতে হবে। তাহলে এটা হচ্ছে অনুপ্রবেশ, পেনিট্রেশন। নেক্সট স্টেপ হচ্ছে সংক্রমণ বা ইনফেকশন। ইনফেকশনটা কি, পেনিট্রেশন হওয়ার পরে এখন কি হবে, সে সংক্রমণ করা শুরু করবে, তাই না, সেটাকে বলা হচ্ছে ইনফেকশন বা সংক্রমণ। 4 নাম্বার স্টেপ হচ্ছে সুপ্তিকাল বা ইনকিউবেশন, ঠিক আছে। তো ইনকিউবেশন কি,
যখন ইনফেক্টেড হচ্ছে, হ্যাঁ, তার একটা সময় দরকার। তোমরা জানো যে কোনো প্যাথোজেন, ব্যাকটেরিয়া, ভাইরাস, হ্যাঁ, তারপরে হচ্ছে ফাঙ্গাসের স্পোর, এদের একটা সময় লাগে, একটা নির্দিষ্ট সময় লাগে, কিছুক্ষণ সময় লাগে তারা অবস্থা বুঝে তাদের কি করবে, পরবর্তী যে গ্রোথ রিপ্রোডাকশন সেগুলো শুরু করবে। তাহলে সুপ্তিকালের দরকার আছে, তাই না? যেমন কোনো একটা নতুন পরিবেশে যখন কেউ যায় তখন কিন্তু সাথে সাথেই সে কি করতে করে না, কাজ শুরু করে দেয় না, তাকে সেই নতুন পরিবেশটা সম্পর্কে আগে অ্যাডজাস্ট হতে হয়, বুঝতে হয়, জানতে হয়, তারপরেই কিন্তু সে তার কাজ শুরু করবে। তাহলে তার একটা ইনকিউবেশন পিরিয়ডের দরকার আছে। ঠিক আছে, তাহলে এটাকে বলা হচ্ছে সুপ্তিকাল বা ইনকিউবেশন। এরপরে আচ্ছা, আজকে কি তোমরা হেডফোন ছাড়া আমার কথা শুনতে পাচ্ছ? একটু বলো তো, নাকি হেডফোন সহই শোনা লাগছে? পিক ক্লিয়ার না? ক্লিয়ার তো হওয়ার কথা। হয়তোবা নেটের স্পিডের কারণে ছবিটা অনেক সময় ক্লিয়ার আসে না। একটু সময় দাও, দেখবা ছবি ক্লিয়ার হয়ে আসছে। ঠিক আছে, আচ্ছা, তো আমরা কন্টিনিউ করতে থাকি। সুপ্তিকাল বা ইনকিউবেশন, তাই না? এর পরের যে স্টেপটা সেটা হচ্ছে ইনভেশন। সুপ্তিকালের পরেই কি করে, সে ইনভেশন করতে শুরু করে। হ্যাঁ, মানে ইনফেকশন তো হলো, আক্রমণ হলো, তাই না, সংক্রমণ হলো, তারপরে কিছু সময় সে অ্যাডজাস্ট করতে সময় নেয়, সেটা হচ্ছে সুপ্তিকাল। এরপরেই সে কিন্তু পুরো দমে কাজ শুরু করে দেয়, তখন সেটাকে আমরা বলছি ইনভেশন বা বহি আক্রমণ। ঠিক আছে, বহির আক্রমণ। এরপরে আসো, এর পরের স্টেপ হচ্ছে বৃদ্ধি। যখনই সে ইনভেশন করতে শুরু করবে তার মানে সাথে সাথে কিন্তু আসলে তার বৃদ্ধিও শুরু হচ্ছে। তার বৃদ্ধি হওয়া মানেই কিন্তু সে ইনভেশন তার শুরু হচ্ছে বা ইনফেকশনটা শুরু হচ্ছে। আসলে এই জিনিসগুলো একটা একটার সাথে একেবারে এত সম্পর্কযুক্ত যে স্টেপগুলোকে আমরা যদিও এরকম আলাদা আলাদা ভাগ করেছি, আসলে কিন্তু স্টেপগুলো টোটালটা একটা প্রসেস, সম্পূর্ণটা একটা প্রসেস। আমরা আমাদের বোঝার সুবিধার জন্য কি করেছি, এটাকে একটু মানে এরকম ভাগ করে নিয়েছি স্টেজগুলোতে। ঠিক আছে, আচ্ছা, এরপরে বৃদ্ধির পরের স্টেপ হচ্ছে প্রজনন বা রিপ্রোডাকশন। এই যে রিপ্রোডাকশন হচ্ছে, এই সময়ে কি হচ্ছে, রিপ্রোডাকশন হওয়া মানে কি, তোমরা জানো ছত্রাক, ব্যাকটেরিয়া, ভাইরাস যেটাই বলো না কেন, তাদের বৃদ্ধি বা প্রজনন বলতে কিন্তু আমরা তাদের আসলে সংখ্যা বৃদ্ধিটাকে বোঝাই। তার মানে তাদের সংখ্যা বৃদ্ধি পায়। আর সংখ্যা বৃদ্ধি পাওয়া মানেই হচ্ছে তার আমাদের ইনোকুলামের পরিমাণ বেড়ে যাওয়া, তাই না? ইনোকুলাম, ওই যে ইনোকুলেশন বলেছি, ইনোকুলেশন বা সংস্পর্শে আসা। তো সংস্পর্শে আসাটা হচ্ছে ইনোকুলেশন। আর সংস্পর্শে যে আসছে, যে প্যাথোজেনটা আসছে, সেটাকে কিন্তু আমরা কি বলি, ইনোকুলাম বলি। তাহলে এই ইনোকুলামের সংখ্যা বৃদ্ধি পেয়ে যায় কখন, এই যে বৃদ্ধি বা প্রজনন বা রিপ্রোডাকশন হচ্ছে তখন বৃদ্ধি পেয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এইটাকে আমরা বলছি গৌণ ইনোকুলাম বা সেকেন্ডারি ইনোকুলাম। আর এই যে শুরুতে যে ইনোকুলামটা আমরা দিয়ে স্টার্ট করেছি বা প্যাথোজেনটা স্টার্ট করেছে, সেইটাকে বলা হয় প্রাইমারি ইনোকুলাম। কেমন? তাহলে গৌণ ইনোকুলাম এই স্টেজে এসে বৃদ্ধি এবং প্রজনন যখন অনেক বেড়ে যাচ্ছে, সেই সময়টায় যদি এনভায়রনমেন্ট ফেভারেবল থাকে, হ্যাঁ, পরিবেশটা অনুকূলে থাকে, তাহলে কিন্তু কি হয়, সেকেন্ডারি ইনফেকশন স্টার্ট হয়ে যায় এবং সাথে সাথে বিস্তারও লাভ করতে থাকে। এবং সেকেন্ডারি ইনফেকশন হওয়া মানে এই স্টেজগুলো সব আবার রিপিট হতে থাকবে। এবং এই সেকেন্ডারি ইনফেকশন কোথায় হবে, আশেপাশের যে সুস্থ গাছগুলো আছে সেখানে তারা ছড়িয়ে পড়বে। বিস্তারটা কিভাবে হতে পারে, সেটা বাতাস, পানি, বায়ু, কীটপতঙ্গ, হ্যাঁ, নানান মাধ্যমের মধ্য দিয়ে সেই বিস্তারটা লাভ করে। ঠিক আছে, তাহলে এই যে স্টেজটা প্রাইমারি ইনোকুলাম, সেকেন্ডারি ইনোকুলাম, হ্যাঁ, এইটা পর্যায়ক্রমে চলতে থাকে। এইটা কিন্তু অ্যাক্টিভ পর্যায়। ঠিক আছে, অ্যাক্টিভ পর্যায়। তো এমন হয় যে সব সময় কিন্তু এনভায়রনমেন্ট ফেভারে থাকে না। হ্যাঁ, কিছু কিছু সময় কি হবে, একটা সময় এসে এনভায়রনমেন্টটা তার মানে অনুকূলে আর থাকবে না, প্রতিকূল হয়ে যাবে। সেই সময় প্যাথোজেন কি করে, এই তারা একটা ইয়েতে চলে যায়, যেটাকে বলে প্রতিকূলতা পাড়ি দেওয়ার চেষ্টা করে। সেটাকে তাহলে আমরা বলবো, আচ্ছা, বিস্তারটা বাদ গিয়েছে। এই যে বিস্তারটা তো বললামই যে ইনোকুলাম যখন তৈরি হয়ে যাচ্ছে তখন সেটা বাতাস, পানি, বায়ু বিভিন্ন মাধ্যমে কি করছে, বিস্তার লাভ করছে। ঠিক আছে,
আচ্ছা, তারপরে হচ্ছে যে প্যাথোজেনটার যখন পরিবেশটা আর অনুকূলে নেই তখন তারা কি করে, একটা নিষ্ক্রিয় পর্যায়ে চলে যায়। হ্যাঁ, প্রতিকূলতা তারা পাড়ি দেয়। কিভাবে পাড়ি দেয়? নানানভাবে পাড়ি দেয়, সেটা আমরা পড়ব যে কিভাবে পাড়ি দেয়। এটাকে বলে অতি শীত এবং অতি গ্রীষ্ম অতিবাহিতকরণ। ঠিক আছে, ওভার উইন্টারিং অ্যান্ড ওভার সামারিং। তাহলে আবার যখন অনুকূল পরিবেশ আসবে তখন আবার এই যে এখানে যে সে তারা ওভার উইন্টারিং এবং ওভার সামারিং যে বডিটা ছিল সেইটা আবার যখন উইন্টার চলে আসবে, আবার যখন কি বলে অনুকূল পরিবেশ চলে আসবে তখন আবার কিন্তু প্রাইমারি ইনোকুলাম কি করবে, বিস্তার লাভ করবে এবং সংস্পর্শ হবে বা ইনোকুলেশন হবে যদি প্যাথোজেন এবং হোস্ট সব প্রতিকূল অনুকূল অবস্থায় থাকে। কার অনুকূল অবস্থায় থাকে? প্যাথোজেনের অনুকূল অবস্থায় থাকে। তাহলে আবার এই চক্রটা চলতে থাকবে। তো দেখা যায়, তোমরা জানো যে বছরে হয়তো বা একটা নির্দিষ্ট মৌসুমে এই ঘটনাগুলো ঘটে এবং এক একটা ক্রপের এক একটা সিজন আছে যেই সময়ে প্যাথোজেনগুলো ইনফেক্ট করতে পারে। ঠিক আছে, আচ্ছা এখন আসো আমরা এই যে স্টেপগুলো বলেছি, কয়টা স্টেপ বলেছি? 9টা। এই 9টা স্টেপ সম্পর্কে আমরা একটু ডিটেলস জেনে নেই। তো প্রথমে আমি বলেছি যে প্রথমটা হচ্ছে সংস্পর্শ বা ইনোকুলেশন। ঠিক আছে, তো ইনোকুলেশনে কি হয়, প্যাথোজেনের এক বা এর অংশ বিশেষ, তাই না, বা বিশেষ করে এর প্রজনন একক সমূহ যেটা আমরা বলি, প্রজনন একক কি, যেমন ভাইরাস এবং ভিরয়েডের ক্ষেত্রে সেটা হতে পারে ভাইরাস এবং ভিরয়েড নিজেই এটা হচ্ছে একটা প্যাথোজেন বা ইনোকুলাম। তারপরে তোমার হচ্ছে মাইক্রোপ্লাজমা লাইক অর্গানিজম, রিকেটশিয়া লাইক অর্গানিজম, এরা আরও ক্ষুদ্র, হ্যাঁ, ব্যাকটেরিয়া থেকে ক্ষুদ্র এবং এরা নিজেই হচ্ছে এক একটা ইনোকুলাম। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ব্যাকটেরিয়া নিজেই একটা ইনোকুলাম, ব্যাকটেরিয়ার কোষ। এরপরে অ্যাক্টিনোমাইসিটিস, সেটার ক্ষেত্রে কনিডিয়া তৈরি হতে পারে, স্পোর হতে পারে বা মাইসেলিয়াম হতে পারে। এগুলা হচ্ছে কি, এর অংশ বিশেষ। হ্যাঁ, তো কি হয়, প্যাথোজেন বা এর অংশ বিশেষ কি করে, এই যে দেখো এখানে প্রথম যে ছবিটা আমি দেখিয়েছি সেটা হচ্ছে তোমার একটা স্টোমেটার ছবি। স্টোমেটার উপরে, পাতার স্টোমেটার উপরে এই যেগুলো দেখছো এগুলো হচ্ছে স্পোর। তার মানে ইনোকুলামটা কি হয়েছে, হোস্টের সংস্পর্শে এসেছে, তাই না? এবং এই যে ইনোকুলামটা এটা হচ্ছে প্রাইমারি ইনোকুলাম। তারপরে কি করে, এরপরে তারা সংস্পর্শে আসবে আসবে এবং আক্রমণ শুরু করবে। হ্যাঁ, আক্রমণ শুরু করবে। তো এই যে দেখো জার্মিনেট করছে অলরেডি, এই যে স্পোর, তার মাইসেলিয়াম জার্মিনেট করা শুরু হয়ে গেছে। এটা একটা রুট সেলে দেখানো হয়েছে। এখানে হচ্ছে যে অনেকগুলো মাইটোস্পোর, স্পোর, অ্যাসেক্সুয়াল স্পোর। তারপরে এখানে দেখো প্রচুর পরিমাণ ইনোকুলাম এসেছে। কোথায়? একটা চেরি লিফের ক্ষেত্রে এটা দেখানো হয়েছে, স্টোমার পাশে। এটা হচ্ছে ব্যাকটেরিয়া, এগুলো ব্যাকটেরিয়া, এগুলো হচ্ছে ফাঙ্গাস, এটা হচ্ছে ফাঙ্গাস। এই যে এগুলো হচ্ছে ফাঙ্গাসের স্পোর আর এগুলো হচ্ছে ব্যাকটেরিয়া। তাহলে ইনোকুলামকে কি করতে হবে? অবশ্যই কিসের সংস্পর্শে আসতে হবে? আমাদের যে হোস্ট আছে বা পোষক আছে সেই পোষকের সংস্পর্শে আসতে হবে। হ্যাঁ, এখন ইনোকুলামটা আমরা বলেছি যে দুই রকমের হতে পারে, তাই না? একটা হতে পারে প্রাইমারি ইনোকুলাম এবং যে ঘটনাটা ঘটে সেটাকে বলা হচ্ছে প্রাইমারি ইনোকুলেশন, আর আরেকটা হচ্ছে সেকেন্ডারি ইনোকুলাম এবং প্রক্রিয়াটাকে আমরা বলছি সেকেন্ডারি ইনোকুলেশন। ঠিক আছে, তো প্রাইমারি ইনোকুলেশন এবং সেকেন্ডারি ইনোকুলেশন। এবং এই যে দেখো আমি একটু আগে বলছিলাম যে যেমন ফাঙ্গাসের ক্ষেত্রে কি কি স্পোর হতে পারে, স্পোর হতে পারে, জুস্পোরাঞ্জিয়াম হতে পারে, জুস্পোরাঞ্জিয়াম থেকে জুস্পোর তৈরি হচ্ছে, জাইগোস্পোর, হ্যাঁ, মাইসিটিসের ক্ষেত্রে স্পোরাঞ্জিয়াম। এগুলো এগুলো দেখানো হয়েছে একটি অ্যাস্কোমাইসিটিসের ক্ষেত্রে। অ্যাস্কোমাইসিটিসে কি হয়, অ্যাসকাস তৈরি হয় এবং তার মধ্যে স্পোর তৈরি হয়, অ্যাস্কোস্পোর তৈরি হয়। এই যেগুলো সব অ্যাস্কোস্পোরের ভিতরে প্রচুর অ্যাসকাসের ভিতরে প্রচুর অ্যাস্কোস্পোর তৈরি হয়েছে। হ্যাঁ, এগুলো কি করতে পারে, বাতাসের সাহায্যে, পানির সাহায্যে বা যে কোনো মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে এবং হোস্টের সংস্পর্শে গেলে সেটাকে আমরা তখন বলছি ইনোকুলাম। এবং এবং এই যে সংস্পর্শে গেল সেই ঘটনাটাকে আমরা বলছি ইনোকুলেশন। তারপরে ওই যে চক্রটা সম্পন্ন হলো, আমরা একটু আগে ডিজিজ সাইকেলটা দেখেছি, তাই না, যে আবার সেকেন্ডারি ইনফেকশন হতে পারে, তাদের গ্রোথ রিপ্রোডাকশন হওয়ার পরে
আবার যে সেকেন্ডারি আবার যে গৌণ আক্রমণটা ঘটে সেটাকে বলা হচ্ছে সেকেন্ডারি ইনোকুলেশন। ঠিক আছে, এগুলো সব হচ্ছে ফাঙ্গাসের স্পোর, বিভিন্ন ধরনের স্পোর। তোমরা জানো ফাঙ্গাস একটা বিশাল একটা ব্রাঞ্চ, এবং সেখানে অনেকগুলো ক্লাস আছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ওমাইসিটিস, অ্যাসকোমাইসিটিস, ইমপারফেক্ট ফাঞ্জাই বা ডিউটোরোমাইসিটিস, তারপরে হচ্ছে বেসিডিওমাইসিটিস। এরপরে আসো আমরা দেখি যে ইনোকুলেশন তো হলো, তাই না? ইনোকুলেশন হওয়ার পরে যেটা হয়, এরপরে হচ্ছে পরের স্টেপটা আমরা বলেছি পেনিট্রেশন, তাই না? পেনিট্রেশনটা তাহলে কি? এখানে হচ্ছে যে পোষক কি করবে, ভিতরে প্রবেশ করবে। হ্যাঁ, ইনোকুলামটা যখন তার সংস্পর্শে আসলো, পোষকের সংস্পর্শে আসলো, আসার পরে এখন তাকে কি ভিতরে প্রবেশ করতে হবে, তাই না? সে যদি ভিতরে প্রবেশ করতে না পারে তাহলে কিন্তু তার পক্ষে আসলে ডিজিজ ডেভেলপ করা সম্ভব না। কাজে ডিজিজ ডেভেলপ করতে হলে এই ইনোকুলামটাকে এখন কি করতে হবে, ভিতরে প্রবেশ করতে হবে, এবং এইটাকেই বলা হচ্ছে পোষকে প্রবেশকরণ বা পেনিট্রেশন। ঠিক আছে, অনুপ্রবেশ বা পেনিট্রেশন। তো পেনিট্রেশন তোমরা জানো যে আমরা অনেকগুলো গ্রুপ জানি এর ক্ষেত্রে, সেগুলো কি কি, যে ফাঙ্গাস, আমরা ইনোকুলাম কি কি জানি, ফাঙ্গাস, ব্যাকটেরিয়া, ভাইরাস, তারপরে হচ্ছে ভিরয়েড, নেমাটোডস, হায়ার কিছু অ্যাঞ্জিওস্পার্মিক প্ল্যান্টস, হ্যাঁ, এরকম অনেক কি আছে, ইনোকুলাম আছে। তো এক একজনের পেনিট্রেশনের সিস্টেমটা এক এক রকমের হয়। তো আমরা কয়েকটা জানি, যেমন দেখো পেনিট্রেশনটা কয়েক রকমের হতে পারে। একটা হতে পারে যে ডিরেক্টলি সে হচ্ছে পোষকের দেহে, সরাসরি পোষক দেহের মধ্যে প্রবেশ করছে, এবং সেটা কিভাবে হতে পারে, সেটা হতে পারে দেখো হস্টোরিয়া তৈরি করে। আমি তোমাদের বইয়ের কথাতেই বলি, সেটা হচ্ছে কিউটিকল এবং ত্বক ভেদ করে একটা হচ্ছে সরাসরি অনুপ্রবেশ। হ্যাঁ, কিউটিকল এবং ত্বক ভেদ করে সরাসরি পেনিট্রেশন। এখানে কি হয়, কিছু ছত্রাক ত্বক বা কিউটিকলকে ভেদ করে, হ্যাঁ, পোষকের ভিতরে প্রবেশ করে যায়, এবং কি হয়, তারা অনেক সময় এই যে প্রবেশ করার জন্য তারা অনেক সময় যান্ত্রিক বল প্রয়োগ করতে পারে, অথবা কিছু হরমোন সিক্রেট করতে পারে বা এনজাইম সিক্রেট করতে পারে, যার ফলে কি হয়, এই কোষগুলো বিগলিত হয়ে তারা ঢুকতে পারে। এছাড়া তারা কি করতে পারে, অঙ্কুরোদ্গম হওয়ার পরে, হ্যাঁ, অ্যাপ্রেসোরিয়াম তৈরি করে ভিতরের দিকে প্রবেশ করতে পারে। যেমন এই যে প্রথম ছবিটায় দেখো, এখানে কি হচ্ছে, স্পোরটা সরাসরি হস্টোরিয়া দিয়ে প্রবেশ করছে। ঠিক আছে, হস্টোরিয়া দিয়ে ভিতরে ঢুকে যাচ্ছে। এই যে এই অংশটা, এটাকে বলা হচ্ছে হস্টোরিয়া। আর এই যে উপরের দিকে মাইসেলিয়াম গ্রো করছে কিউটিকলের উপরে, কেমন, এটা ত্বকের উপরে এই যে মাইসেলিয়াম গ্রো করছে, সেটাকে বলা হচ্ছে সুপারফিশিয়াল মাইসেলিয়াম। এবং এই মাইসেলিয়াম জায়গায় জায়গায় কি তৈরি করছে, হস্টোরিয়া তৈরি করছে। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হোস্টের বা পোষকের কোষ, পোষকের এপিডার্মাল কোষ। তাহলে এটা হচ্ছে ফাঙ্গাসের স্পোর, তারা হস্টোরিয়া প্রবেশ করে ভিতরে ঢুকে যাচ্ছে। এটা একটা হতে পারে, সেটা কি ডিরেক্ট উইথ হস্টোরিয়া। আরেকটা হতে পারে সাবকিউটিকুলার। হ্যাঁ, তারা কি করে, এই যে পোষকের উপরে কিউটিকলের যে আবরণ থাকে বা লেয়ার থাকে, তারা ঠিক কিউটিকলের নিচে, এপিডার্মাল সেলের উপরে কিউটিকলের নিচে তারা প্রচুর মাইসেলিয়াম তৈরি করে। ঠিক আছে, মাইসেলিয়াম তৈরি করে তারপরে তারা ভিতরে প্রবেশ করতে পারে। মাইসেলিয়াম এরপরে হস্টোরিয়া তৈরি করতে পারে বা অ্যাপ্রেসোরিয়াম তৈরি করতে পারে, করে ভিতরে প্রবেশ করে। তারপরে আরেকটা হচ্ছে কি, তারা ডিরেক্টলি অ্যাপ্রেসোরিয়াম তৈরি করতে পারে। অ্যাপ্রেসোরিয়াম দিয়ে তারা একটা যান্ত্রিক বল প্রয়োগ করে, যেমন এখানে একটা দেখানো হয়েছে অ্যাপ্রেসোরিয়াম। ঠিক আছে, জার্মিনেট করে অ্যাপ্রেসোরিয়াম তৈরি করা হচ্ছে। তা অ্যাপ্রেসোরিয়াম করে করতে পারে। আবার অনেক সময় তারা কি করতে পারে, তারা অ্যাপ্রেসোরিয়াম তৈরি করার পরে একটা পেনিট্রেশন পেগ তৈরি করতে পারে। এই যে অ্যাপ্রেসোরিয়ামের পরে এই যে ছোট্ট একটা বিন্দু দেখতে পাচ্ছ, এটাকে বলা হচ্ছে পেনিট্রেশন পেগ। তাহলে পেনিট্রেশন পেগ তৈরি করতে পারে। এরপরে তারা যেটা করতে পারে, পেনিট্রেশন পেগ করে ঢুকতে পারে, অথবা তারা ইন্ট্রাসেলুলার মাইসেলিয়াম তৈরি করতে পারে। ইন্ট্রাসেলুলার মাইসেলিয়াম তার মানে সরাসরি পোষক দেহের, দেখো এক কোষ থেকে অন্য কোষে সরাসরি ঢুকে যাচ্ছে। হ্যাঁ, ইন্ট্রাসেলুলার মাইসেলিয়াম। এভাবে করে তারা কি করতে পারে,
পেনিট্রেশন করতে পারে। আরেকটা হচ্ছে তারা ডিরেক্টলি ইন্টারসেলুলার মাইসেলিয়াম তৈরি করে। ইন্টারসেলুলার কি, এই যে দুইটা কোষ দেখো, এটা একটা কোষ, এটা একটা কোষ, হ্যাঁ, দুই কোষের মাঝে মাঝে দিয়ে এই যে মাইসেলিয়ামগুলো যাচ্ছে। আর এখানে দেখো ইন্ট্রাসেলুলারটা হচ্ছে সরাসরি পোষক যে কোষগুলো আছে, হ্যাঁ, এপিডার্মাল লেয়ারগুলো আছে বা প্যারেনকাইমা সেলগুলো আছে তার ভিতরে সরাসরি ঢুকে যাচ্ছে। আর এখানে হচ্ছে দুইটা কোষের মাঝে যে আন্তঃকোষীয় ফাঁক আছে সেই ফাঁকের মধ্য দিয়ে মাইসেলিয়ামগুলো বিস্তার লাভ করছে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ডাইরেক্ট বা ইন্টারসেলুলার মাইসেলিয়াম। আচ্ছা, তোমরা মেসেজ দিচ্ছ ক্লিয়ার না। কি ক্লিয়ার না? সাউন্ড ক্লিয়ার না নাকি ছবি ক্লিয়ার না, কোনটা? আমার এখানে কিন্তু ক্লিয়ার দেখাচ্ছে এখন। হতে পারে তোমার যে দেখছো তার ওখানে নেটের স্পিডটা কম থাকতে পারে, হ্যাঁ, একটু বাফারিং হতে সময় নেয়, লোডিং হতে একটু সময় নেয়, যে কারণে কিন্তু একটু মানে ক্লিয়ার না আসতে পারে, একটু পরে হয়তো বা আসবে। হ্যাঁ, দেখতে থাকো কেমন। আচ্ছা, তাহলে বলছি যে ডিরেক্ট পেনিট্রেশনের কথা বলছিলাম। এটা স্পোর ফাঙ্গাস এভাবে প্রবেশ করতে পারে, তাই না? তারপরে আরেকটা হতে পারে ন্যাচারাল ওপেনিংয়ের মাধ্যমে প্রবেশ করতে পারে। হ্যাঁ, ন্যাচারাল ওপেনিং, সেটাকে বলা হচ্ছে পেনিট্রেশন থ্রু ন্যাচারাল ওপেনিং। সেটা কীরকম? স্টোমার মাধ্যমে প্রবেশ করতে পারে, স্টোমার মধ্য দিয়ে প্রবেশ করতে পারে, হ্যাঁ, লেন্টিসেলের মধ্য দিয়ে প্রবেশ করতে পারে। তোমরা জানো উদ্ভিদে কি আছে, স্টোমা আছে বা বিভিন্ন ন্যাচারাল ওপেনিং আছে, হ্যাঁ, যেমন স্টোমা, লেন্টিসেল, হ্যাঁ, হাইডাথোড, তারপর হচ্ছে গাটেশন ওয়াটার ড্রপলেট যেগুলো, হ্যাঁ, সেটা কিভাবে হয় যে হাইডাথোডের মাধ্যমে গাটেশন ওয়াটার ড্রপলেটটা বাইরে বের হয়ে আসে, কেমন দেখা যায়। যেমন কচুর পাতা দেখবা যে এক ফোঁটা পানি থাকে, সেটা কিন্তু গাটেশন ওয়াটার। কিভাবে আসে? এই যে হাইডাথোডের মাধ্যমে পানিটা বের হয়ে আসে, এর মাধ্যমে কিন্তু ফাঙ্গাসের স্পোরগুলা ভিতরে প্রবেশ করতে পারে, কেমন। তারপরে প্রবেশ করার পর তারা এই যে মাইসেলিয়াম তৈরি করতে পারে অথবা হস্টোরিয়া তৈরি করতে পারে, ঠিক আগের মতো, হ্যাঁ, তারা এইভাবে করে ন্যাচারাল ওপেনিংসের মাধ্যমে প্রবেশ করতে পারে। এগুলো কিন্তু ইনডাইরেক্ট পেনিট্রেশন, ঠিক আছে, পরোক্ষভাবে। পরোক্ষভাবে। আর আগেরগুলো ছিল এই যে এটা ডাইরেক্ট পেনিট্রেশন বা প্রত্যক্ষভাবে। এরপরে আর কি হতে পারে? ক্ষতস্থানের মধ্য দিয়ে প্রবেশ করতে পারে। যেমন যদি কোথাও একটু কাটা বা ক্ষত থাকে তার মধ্য দিয়ে কিন্তু ছত্রাকের স্পোর প্রবেশ করতে পারে। তারপরে তোমার যখন গাছের রুট বা শিকড়, হ্যাঁ, মাটির মধ্যে বৃদ্ধি পেতে থাকে, তখন কিন্তু তোমরা জানো মাটি তো একটু সলিড, হ্যাঁ, এবং সেখানে অনেক কিছু থাকে, যার ফলে রুটটা যখন বৃদ্ধি পেতে থাকে তখন কিন্তু অনেক কিছুর সাথে, মাটির কণার সাথে ইট বালু অনেক কিছু থাকে, এগুলোর সাথে ঘর্ষণ লেগে অনেক সময় কিন্তু কি হয়, গাছের যে মেইন শিকড় অথবা তার আশেপাশের শাখার শিকড়গুলো, হ্যাঁ, যেটাকে মেইন বা লেটারাল রুটস বলা হচ্ছে, তার মধ্যে কি হয়, একটা ক্ষত তৈরি হয়ে যায় এবং তার মধ্য দিয়ে কিন্তু অনেক সময় এই ক্ষতস্থান দিয়ে ফাঙ্গাসের স্পোরগুলো প্রবেশ করে যেতে পারে। তাছাড়া কি হতে পারে যে ফাঙ্গাস কিছু এনজাইম সিক্রেট করতে পারে বা রাসায়নিক পদার্থ সিক্রেট করতে পারে, যার মাধ্যমে এরা কি করে, সেলটাকে নষ্ট করে দিয়ে, সেলের ত্বকটাকে, হ্যাঁ, নষ্ট করে দিয়ে ভিতরে প্রবেশ করে, হ্যাঁ, এবং সেই ক্ষেত্রে কি হয়, এই যে হোস্টের যে কোষগুলো থাকে এগুলো কিন্তু নষ্ট হয়ে যায় বা মরে যায় এবং এইভাবে করে ফাঙ্গাস সরাসরি প্রবেশ করতে পারে। তো এই কাজটা কিন্তু ফাঙ্গাসই করতে পারে, হ্যাঁ, ব্যাকটেরিয়া কিন্তু প্রথমেই ইনফেকশন করতে পারে না। এরকম ফাঙ্গাস কিন্তু ওন্ড ছাড়াও সরাসরি এনজাইম সিক্রেট করে তার সেলকে নষ্ট করে দিয়ে কিন্তু ঢুকতে পারে ভিতরে, ঠিক আছে। তাহলে এই গেল ইনভেশন বাই ফাঙ্গাস। তোমাদের বইয়ের মধ্যে অনেকগুলো পয়েন্টস দিয়ে দেওয়া আছে, যেমন কিউটিকল ও ত্বক ভেদ করে সরাসরি অনুপ্রবেশ, হ্যাঁ,
তো তারপরে রাসায়নিক বাধা অতিক্রম করে অনুপ্রবেশ, ইনডাইরেক্ট পেনিট্রেশনের মধ্যে এই যে ক্ষত, স্টোমেটার মধ্য দিয়ে এইগুলো আছে। আর প্রাকৃতিক ছিদ্র দিয়ে অনুপ্রবেশ, হ্যাঁ, যেটা আমরা বললাম এই যে ন্যাচারাল ওপেনিংস, লেন্টিসেলের মধ্য দিয়ে প্রবেশ, হ্যাঁ, হাইডাথোড, নেকটার বা ট্রাইকম দিয়ে প্রবেশ। তো এটা অনেক বড়, তাই না? এই স্টেপটা অনেক বড়। তোমরা একটু সংক্ষেপ করে বলবে। যে আমি যে বললাম এটা কিন্তু আমি অনেকখানি সংক্ষেপ করে বললাম, তাই না? ছবির মাধ্যমে বুঝিয়ে দিলাম। আর ছবি তোমরা তোমাদের বইতে যেরকম আছে ওরকম দিতে পারো, আর আমি যেরকম দিয়েছি এরকমই দিতে পারো, যে কোনোটাই ঠিক আছে, একটা দিলেই হবে, সমস্যা নেই কোনোটাই। কিন্তু সঠিক ছবি দিবে, ছবির মধ্যে যেন ভুলভ্রান্তি না থাকে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো, এটা গেল পেনিট্রেশন। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে পেনিট্রেশন। ব্যাকটেরিয়া কিন্তু সরাসরি কখনো কি করতে পারে না, তোমার হোস্টের ভিতরে প্রবেশ করতে পারে না। ব্যাকটেরিয়াকে কোনো ন্যাচারাল ওপেনিংস অথবা ক্ষতস্থান দিয়ে প্রবেশ করতে হয়, ঠিক আছে? যেমন স্টোমার মধ্য দিয়ে, হ্যাঁ, এই যে ক্ষতস্থানের মধ্য দিয়ে, অথবা ওই যে হাইডাথোড ওয়াটার তার মধ্য দিয়ে। আবার অনেক সময় ফুলের যে নেকটার থাকে, যেখানে মধু জমা হয়, হ্যাঁ, নেকটার গ্রন্থি বা মধু গ্রন্থি, সেখানেও কিন্তু ওপেনিংস থাকে। মধু গ্রন্থিতে কিন্তু ছোট 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 ওপেনিংস থাকে, তার মধ্য দিয়ে কিন্তু ব্যাকটেরিয়া ভিতরে প্রবেশ করে যেতে পারে। হ্যাঁ, এটা গেল ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। তারপরে কিছু নেমাটোডস, তোমরা জানো নেমাটোডস, এরাও কিন্তু কি করতে পারে, তারা সরাসরি প্রবেশ করে যেতে পারে, সরাসরি সেলটাকে ধ্বংস করে দিয়ে তারা ঢুকে যেতে পারে। তারপরে তারা কি করতে পারে, কোনো ক্ষতস্থান বা ওপেনিংস থাকলে তার মধ্য দিয়েও কিন্তু ঢুকে পড়তে পারে নেমাটোডস। তো এই ছবিগুলো তুমি পারলে দিবা, না পারলে দিবা না, কোনো অসুবিধা নাই। কিন্তু পেনিট্রেশনের এই পার্টটা যদি আলাদা একটা কোশ্চেন আসে, সেই ক্ষেত্রে চেষ্টা করবে ছবিগুলো দিতে। নেমাটোড সেটটা না দিলেও চলবে, কেমন? এর পরের স্টেপ হচ্ছে ইনফেকশন। ইনফেকশনে কি হয়, যে এখানে প্যাথোজেন পোষকের দেহে প্রবেশ করার পর তাকে কি প্রতিষ্ঠা লাভ করতে হয়, তাই না? সে তো পোষকের দেহে প্রবেশ করলো, পেনিট্রেশন তার হয়ে গেল, এবং এখন তাকে কি করতে হবে, এই সংবেদনশীল পোষক টিস্যু থেকে খাদ্য গ্রহণ করে তাকে বেঁচে থাকতে হবে, এবং এটাকেই কিন্তু ইনফেকশন বলে। তো সংক্রমণের সময় কি হয়, পোষক টিস্যুতে প্যাথোজেনের দৈহিক বৃদ্ধি এবং কি ঘটে, সংখ্যা বৃদ্ধি ঘটে। এবং এখানে এখন কিন্তু প্যাথোজেন কি করে, কলোনি তৈরি করে। আমরা লোয়ার অর্গানিজমের ক্ষেত্রে কলোনি বলি, তাই না? কারণ এই ছোট ছোট অর্গানিজম যখন প্রচুর গ্রোথ হয় তাদের, তখন সেগুলোকে কলোনি বলে। হ্যাঁ, এরা কি করে, আক্রান্ত স্থানের পোষক কোষকে ধ্বংস করে ফেলতে পারে এবং খাদ্য শোষণ করে। মোট কথা আসলে তাদের খাদ্য দরকার, তারা খাদ্য শোষণ করার জন্যই কি করে, সেই কোষগুলোকে নষ্ট করে ফেলে। হ্যাঁ, এবং তারা বিস্তার লাভ করতে থাকে আন্তঃকোষীয় ফাঁকে ফাঁকে দিয়ে অথবা কোষের মধ্য দিয়ে সরাসরি। তো সফল সংক্রমণের জন্য কিছু শর্তের দরকার আছে, সেগুলো কি কি? প্যাথোজেনের রোগ সৃষ্টি করার ক্ষমতা থাকতে হবে, অর্থাৎ তাকে ভিরুলেন্ট হতে হবে। আমরা এটা জানি, তাই না, যে প্যাথোজেন আমরা তাকেই বলবো যার ভিরুলেন্সি থাকবে। তারপরে সে যেই পোষককে আক্রমণ করছে সেই পোষকটা অবশ্যই সাসসেপ্টেবল হতে হবে। হ্যাঁ, এরপরে পোষক সংবেদনশীল বয়সের হতে হবে, অর্থাৎ আমরা মনে হয় কয়েকটা ক্লাসে পড়েছি যে পোষকের কয়েকটা স্টেজ আছে, গ্রোথের বা বৃদ্ধির অনেকগুলো পর্যায় আছে। বৃদ্ধির সব পর্যায়ে কিন্তু কি করতে পারে না, প্যাথোজেন আক্রমণ করতে পারে না। বৃদ্ধির একটা নির্দিষ্ট পর্যায়ে যে প্যাথোজেন কিন্তু পোষককে আক্রমণ করতে পারে। তো এক এক পোষকের ক্ষেত্রে এক এক রকমের স্টেজ হয়, এক এক বয়সে তারা আক্রমণ করতে পারে। যেমন কিছু প্যাথোজেন চারা অবস্থায় আক্রমণ করতে পারে, আবার কিছু প্যাথোজেন পরিণত অবস্থায় আক্রমণ করে। কিছু প্যাথোজেন ফুল ফোটার সময় আক্রমণ করে, আবার কোনো প্যাথোজেন ফল ধরার সময় সংক্রমণ ঘটায়। তাহলে এই যে কি বলে, হোস্টের যে বৃদ্ধি, সেই বৃদ্ধির স্টেজটা, সেই স্টেজের উপর ডিপেন্ড করেও কিন্তু প্যাথোজেন কখন আক্রমণ করতে পারবে তা নির্ভর করে। প্যাথোজেনকে অবশ্যই প্যাথোজেনিক স্টেজে থাকতে হবে। আসলে এই যে 4 নাম্বার পয়েন্ট আর 1-2 নাম্বার পয়েন্ট একই কথা। হ্যাঁ, 1 নাম্বার পয়েন্ট ভিরুলেন্সে থাকা মানেই তাকে অবশ্যই প্যাথোজেনিক স্টেজে থাকতে হবে। তারপরে হচ্ছে তার পারিপার্শ্বিক অবস্থা, অবশ্যই তাপমাত্রা, আর্দ্রতা, পরিবেশকে অনুকূলে থাকতে হবে। এই শর্তগুলো যদি পূরণ করতে পারে, তাহলেই প্যাথোজেন কি করতে পারে, এখন উদ্ভিদকে সহজেই সংক্রমণ ঘটাতে পারে। সংক্রমণটা কয়েক রকমের হয়, সাধারণত 2 রকম। একটাকে বলে স্থানিক সংক্রমণ, আরেকটাকে বলে সিস্টেমিক সংক্রমণ বা
তান্ত্রিক সংক্রমণ। তো স্থানিক সংক্রমণটা কীরকম? এখানে পোষকের কোনো একটা নির্দিষ্ট স্থানে যদি সংক্রমণটা ঘটে তখন তাকে স্থানিক সংক্রমণ বলে। হ্যাঁ, যেমন ধরো বাদামের ক্ষেত্রে টিক্কা রোগ, সেটা কোথায় হয়? পাতার মধ্যে হয়। আবার পাটের ক্ষেত্রে অ্যানথ্রাকনোজ যে রোগটা সেটা হয় কিসে? কাণ্ডের মধ্যে। তাহলে এটাকে বলা হচ্ছে স্থানিক সংক্রমণ। আর সিস্টেমিক কোনটা? যখন প্রায় সম্পূর্ণ পোষক দেহে রোগের সংক্রমণ ঘটে যায়, এটা আর মনে করো কোনো একটা নির্দিষ্ট স্থানে থাকছে না, সমগ্র উদ্ভিদে ছেয়ে যাচ্ছে, তখন সেটাকে তান্ত্রিক বা সিস্টেমিক সংক্রমণ বলে। ঠিক আছে, যেমন গমের স্মাট, হ্যাঁ, সিমের মোজাইক ইত্যাদি রোগগুলো। এরপরে আসো সুপ্তিকাল বা ইনকিউবেশন। আচ্ছা, ইনকিউবেশন বা সুপ্তিকাল কি? সেটা হচ্ছে ইনোকুলামের পোষক দেহে এই যে সংস্পর্শে আসলো, তাই না? সংস্পর্শে আসার পরে রোগের লক্ষণ প্রকাশ পাওয়া পর্যন্ত যে সময়টা, সেইটাকে বলা হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড। এখন প্যাথোজেন একটা পোষককে আক্রমণ করার পরে আমরা কিন্তু বাহ্যিকভাবে ততক্ষণ পর্যন্ত বুঝতে পারি না যতক্ষণ না রোগ লক্ষণ দেখা যাচ্ছে। হ্যাঁ, আর হচ্ছে কি উদ্ভিদটা রোগাক্রান্ত হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা বুঝতে পারি না। হ্যাঁ, তাহলে এই যে সময়টা, এই সময়টাকে বলা হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড বা সুপ্তিকাল। এই সময়টা কিন্তু প্যাথোজেনটা সুপ্ত অবস্থায় নেই, তার কি হচ্ছে? সে কিন্তু ইনফেকশন করছে, ইনভেট করছে, তার গ্রোথ হচ্ছে, হ্যাঁ, তার বৃদ্ধি হচ্ছে, সংখ্যা বৃদ্ধি হচ্ছে, এবং তারপরেই গিয়ে কিন্তু কি হয়? আস্তে আস্তে রোগ লক্ষণগুলো প্রকাশ পায়। তাহলে এই যে সময়টুকু ইনোকুলাম পোষকের দেহে সংস্পর্শের পর থেকে রোগের লক্ষণ প্রকাশ পাওয়ার পূর্ব পর্যন্ত যে সময়টা, সেইটাকে বলা হয় সুপ্তিকাল। ঠিক আছে, তো প্যাথোজেনের প্রকারভেদ আর এই যে পারিপার্শ্বিক অবস্থার কারণে সুপ্তিকালটা বিভিন্ন রকমের হতে পারে। হ্যাঁ, যেমন কারো কারো ক্ষেত্রে সেটা কয়েকদিন হতে পারে, কারো কারো ক্ষেত্রে কয়েক সপ্তাহ, কয়েক মাস, এবং কোনো কোনো প্যাথোজেনের ক্ষেত্রে কিন্তু কয়েক বছর পর্যন্ত হতে পারে। হ্যাঁ, যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে তাপমাত্রা যদি 15°C থাকে, সেটা কিসের ক্ষেত্রে বলা হয়েছে? পাক্সিনিয়া গ্রামিনিস ট্রিটিসি। তোমরা জানো এটা হচ্ছে গমে যে রাস্ট ডিজিজ সৃষ্টি করে, হ্যাঁ, সেটা পাক্সিনিয়া গ্রামিনিস ট্রিটিসি দিয়ে। সেটা কিন্তু তাপমাত্রার পরিবর্তনের সাথে সাথে বদলাতে থাকে। যেমন যদি 15°C হয় তাপমাত্রা, তাহলে কিন্তু তার সুপ্তিকাল 45 ডেজ, তার মানে 45 ডেজ পরে আমরা বুঝতে পারবো, রোগ লক্ষণ দেখা যাবে। 20°C তাপমাত্রা, সেটা 25, 30°C তাপমাত্রায় 10 ডেজ, 40°C তাপমাত্রায় 6 ডেজ, আর 45°C তাপমাত্রায় 4 ডেজ। তাহলে দেখো তাপমাত্রা যত বাড়ছে তত কিন্তু তার সময় কম লাগছে রোগ লক্ষণ প্রকাশ পেতে। অর্থাৎ এক্ষেত্রে পাক্সিনিয়া গ্রামিনিস ট্রিটিসির ক্ষেত্রে তা কিন্তু বেশি তাপমাত্রাটা তার জন্য দ্রুত সংক্রমিত হওয়া বা দ্রুত বংশবৃদ্ধি করার জন্য তার মানে সুবিধা হয়। ঠিক আছে, এরপরে আসো ইনভেশন বা বহিরাক্রমণ। ইনভেশনটা আসলে কি জিনিস? এটা বলছে যে প্যাথোজেন আক্রমণ করার পর, হ্যাঁ, পোষক দেহে বিভিন্ন অংশে জোরপূর্বক বিস্তার লাভ করাকে আসলে অনধিকার প্রবেশ বা ইনভেশন বলছে। ব্যাপারটা কিন্তু আসলে আমরা ওই যে পেনিট্রেশন বলেছি, তাই না, বা ইনফেকশন যে বলছি, তখনই কিন্তু আসলে ইনভেশন কাজটা হয়ে যাচ্ছে, তাই না? ইনভেশন না হলে কিন্তু ইনফেকশন হতে পারে না। বা পেনিট্রেশন হওয়ার পরপরই, পেনিট্রেশন কিন্তু জোরপূর্বক প্রবেশ করা, তাই না? আর ইনভেশন হচ্ছে এখন জোরপূর্বক সে বিস্তার লাভ করবে। ঠিক আছে, বিস্তার লাভ করাটাকে বলা হচ্ছে অনধিকার প্রবেশ। সেটা কিভাবে হতে পারে? ছত্রাক কী করতে পারে? দেখো, এই যে আন্তঃকোষীয় মাইসেলিয়াম সৃষ্টি করে সে এই পোষকের কোষের ভিতরে প্রবেশ করে যায়। হ্যাঁ, তারপরে তোমার কি করতে পারে? তারা পোষকের বিভিন্ন জাইলেম ফ্লোয়ের মধ্য দিয়ে চলে যেতে পারে। হ্যাঁ, জাইলেম ফ্লোয়ের মধ্য দিয়ে সে বিস্তার লাভ করে ভিতরে অনুপ্রবেশ করে এবং সে বিস্তার লাভ করে, পোষকের ভিতরে বিস্তার লাভ করে। হ্যাঁ, তারপরে
যখন তারা ভাস্কুলার সিস্টেমের মধ্য দিয়ে বিস্তার লাভ করে তখন কিন্তু সে কি হয়, ওই উদ্ভিদটাতে উইল্ট সিমটম দেখা যায়, নেতিয়ে পড়া রোগ দেখা যায়। ঠিক আছে, তারপরে আর কি হতে পারে, এখানে যেমন ব্যাকটেরিয়া দেখানো হয়েছে, এই ব্যাকটেরিয়াগুলো ভাস্কুলার ডিজিজের ক্ষেত্রে দেখানো হয়েছে। তারা হচ্ছে জাইলেম ভেসেলকে একেবারে ক্লগ করে ফেলেছে বা একেবারে বন্ধ করে দিয়েছে জাইলেম ভেসেলকে, এত পরিমাণ তার বৃদ্ধি হয়েছে। হ্যাঁ, আর এখানে দেখানো হচ্ছে তোমার মাইসেলিয়াম কি বলে, ফাঙ্গাসের স্পোর ভিতরে প্রবেশ করে গেছে, হাইফা প্রবেশ করে গেছে ফাঙ্গাসে এবং ইনফেক্টেড লিফের ভিতরে। এটা হচ্ছে স্মার্ট ফাঙ্গাসের ক্ষেত্রে ইউস্টিলাগো। এখানে দেখো এই যে স্পোর জার্মিনেট করে ভিতরে ঢুকে যাচ্ছে, এই যে মাইসেলিয়াম এই যে কোষের ভিতর দিয়ে ঢুকে যাচ্ছে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে ইনভেশন। তাহলে ইনভেশন হচ্ছে প্যাথোজেন সংক্রমণের পর পোষক দেহের বিভিন্ন অংশে জোরপূর্বক বিস্তার লাভ করাকে বলা হচ্ছে অনধিকার প্রবেশ বা ইনভেশন। ঠিক আছে, তো ইনভেশনটা কিভাবে হতে পারে, সেটা হচ্ছে মাইসেলিয়াম তার আন্তঃকোষীয় ফাঁক দিয়ে ঢুকে যেতে পারে, বা হস্টোরিয়া সৃষ্টির মাধ্যমে ত্বকীয় কোষ ভেদ করে চলে যেতে পারে, অথবা জাইলেম ফ্লোয়েমের যে স্ট্রিম আছে তার মধ্য দিয়ে প্রবেশ করে ফেলতে পারে। হ্যাঁ, তাহলে বিভিন্নভাবে কি হতে পারে, ইনভেশন হতে পারে। এরপরে বৃদ্ধি। তো আমরা যেটা বলছি যে ইনফেকশন বলেছি তাই না, ইনভেশন বলেছি, আসলে কি হচ্ছে, বৃদ্ধি হচ্ছে। আমরা কিন্তু শুরুতেই বলেছি যে এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো কিন্তু মানে একটার সাথে সম্পর্কযুক্ত ঘটনা, টোটালটা একটা ঘটনা, আমরা সেটাকে আসলে আমাদের সুবিধার জন্য আমরা ভাগ করে নিয়েছি। কেমন, তো বৃদ্ধি কি জিনিস, গ্রোথ বা বৃদ্ধি। এখানে কি হয়, পোষক দেহে প্যাথোজেন অনুপ্রবেশের পর সাধারণত এদের কি হয়, দৈহিক বৃদ্ধি বা সংখ্যা বৃদ্ধি ঘটে। দৈহিক বৃদ্ধি বা সংখ্যা বৃদ্ধি যদি না ঘটে তাহলে কি প্যাথোজেন তাকে ইনফেকশন করতে পারবে, পারবে না। তার খাবার গ্রহণ করতে হলে তাকে অবশ্যই কি করতে হবে, ইনফেকশন করতে হবে। আর ইনফেকশন করা মানে কোষটাকে নষ্ট করা, নষ্ট করে সে সেখান থেকে খাবারটাকে গ্রহণ করবে, তাই না। কেন প্যাথোজেন আক্রমণ করে, তার হচ্ছে খাবার দরকার, খাবারের জন্য সে আক্রমণ করে। কি আছে প্ল্যান্টের ভিতরে তোমরা জানো, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এগুলো বিভিন্ন ফর্মে আছে এবং সেই জিনিসগুলোই তার বৃদ্ধির জন্য দরকার। তাহলে সে কি করছে, ইনফেক্ট করে, আক্রমণ করে তার প্রয়োজনীয় খাবার নিয়ে তার দৈহিক বৃদ্ধি এবং সংখ্যা বৃদ্ধি ঘটে। ঠিক আছে, তাহলে সংক্রমণের পর পোষক দেহের বিস্তৃতি এবং অবস্থানকে সে সুসংহত করার জন্য পোষক দেহ থেকে পুষ্টি গ্রহণ করে। ঠিক আছে, আর এই যে বৃদ্ধিটা সেটা কিভাবে হতে পারে, একটা যেটা আমরা বলেছিলাম ইনফেকশন যেমন একটা স্থানিক, হ্যাঁ, যেখানে সংক্রমণ হচ্ছে সেখানে থেকে যে তার দৈহিক বৃদ্ধি শুরু হলো সেটা অনির্দিষ্টকাল পর্যন্ত চলতে থাকে, অনির্দিষ্টকাল পর্যন্ত সে শাখা প্রশাখা সৃষ্টি করতে থাকে, যতক্ষণ না মনে করো সেই পোষকটা মৃত্যু ঘটে যাচ্ছে। মৃত্যু ঘটা মানে পোষকের দেহে আর কিছুই অবশিষ্ট নাই, সমস্তটাই সে খাবার হিসাবে গ্রহণ করে নিয়েছে, কাজে তার আর নেওয়ার কিছু নাই। পোষকটা মারা যাওয়া মানে এখন প্যাথোজেনের আর খাবার গ্রহণ করার কোনো উপায় নেই, সে প্যাথোজেনটাকে মেরে, পোষকটাকে মেরেই ফেলেছে খাবার গ্রহণ করতে করতে। ঠিক আছে, তার মানে ইনফেকশন করতে করতে বা আক্রমণ করতে করতে। আচ্ছা, এরপরে এই যে জিনিসটা এটা তোমরা একটু সংক্ষেপে বলে দিলেই হবে, আমি যতটুকু বলেছি এতটুকু বললেই হবে, এত ডিটেলস বলার দরকার নেই। যখন তোমরা রোগচক্রটা কমপ্লিটলি, আমি ডিজিজ ডেভেলপমেন্টটা চাবো তোমাদের কাছে একটা ব্রড কোশ্চেন বা 10 নম্বরের কোশ্চেনের জন্য, তখন এতটুকু লিখলেই হবে, এত কথা লিখতে হবে না, কিন্তু জিনিসগুলো পড়বে অবশ্যই বুঝতে হবে, তাই না, বুঝার জন্য। আচ্ছা, এরপরে আসো প্রজনন বা রিপ্রোডাকশন। এখন আমাকে বলো, এই যে আমি বলছি আগের ইয়েটাতে যে বৃদ্ধি হচ্ছে, হ্যাঁ, আবার এখন বলছে প্রজনন, দুইটা কিন্তু একই জিনিস। বৃদ্ধি এবং প্রজনন কিন্তু এত সম্পর্কযুক্ত, কারণ বৃদ্ধি হলেই প্রজনন হবে। হ্যাঁ, আর ছত্রাকের বা ব্যাকটেরিয়ার বা লোয়ার অর্গানিজমের ক্ষেত্রে তাদের বৃদ্ধিটাই কিন্তু আসলে তাদের প্রজনন। হ্যাঁ, আর কিছু কিছু ক্ষেত্রে তাদের যৌন এবং অযৌন জনন হয়। তাহলে বৃদ্ধি হবে, বৃদ্ধি হওয়ার পরে বংশবৃদ্ধি হওয়ার, তার সংখ্যা বৃদ্ধি হওয়ার পর বা মাইসেলিয়ামে বৃদ্ধি হওয়ার পরে তারা কি করবে, অনুরূপ যে বংশধর সৃষ্টি করে সেটাকে আমরা বলছি প্রজনন বা বংশবৃদ্ধি। তাহলে কি হয়, পোষক দেহে প্রতিষ্ঠার পর প্যাথোজেনের প্রজননের মাধ্যমে তারা তার দ্রুত সংখ্যা বৃদ্ধি ঘটায়।
হ্যাঁ, যেমন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি হয়, ব্যাকটেরিয়া, তারপর হচ্ছে মাইক্রোপ্লাজমা লাইক অর্গানিজম, রিকেটশিয়া লাইক অর্গানিজম, প্রোটোজোয়া, এরা সাধারণত দ্বিবিভাজন প্রক্রিয়ায় খুব দ্রুত বংশবৃদ্ধি করে। ঠিক আছে, ভাইরাস, আরএনএ বা ডিএনএ, আরএনএ ভাইরাস বা ডিএনএ ভাইরাস, তারা কি করে পোষকের নিউক্লিয়াসের নিউক্লিক অ্যাসিড ব্যবহার করে তারা খুব দ্রুত সংখ্যা বৃদ্ধি ঘটাবে এবং পোষকের রোগ সৃষ্টি করবে। ব্যাকটেরিয়া এবং ভাইরাস কি করে, তো তোমরা যেন খুব অল্প সময় তাদের লাগে বংশবৃদ্ধি করতে, 20 থেকে 30 মিনিট, হ্যাঁ, খুবই কম সময়, এবং খুব দ্রুত তারা বংশবৃদ্ধি করতে পারে। আর ভাইরাস কি করে, অবশ্যই পোষকের অভ্যন্তরে থাকবে, তাই না? ব্যাকটেরিয়া কি করতে পারে, পোষকের কোষের মধ্যে থাকতে পারে, অথবা আন্তঃকোষীয় ফাঁকে ফাঁকের মধ্যে থাকতে পারে, অথবা এই যে জাইলেম ভেসেলের স্ট্রিমের মধ্য দিয়ে থাকতে পারে, এবং এরা খুব দ্রুত বংশবৃদ্ধি করে ক্ষত বা কোনো ফাটল দিয়ে বের হয়ে আসতে পারে, বিস্তার লাভ করতে পারে। ছত্রাক কি করতে পারে, অযৌন এবং যৌন উভয় প্রক্রিয়ায় তারা বংশ বিস্তার করে। হ্যাঁ, অযৌন উপায় যে বংশবৃদ্ধি করে সেগুলো কি কি, স্পোর, কনিডিয়া, হ্যাঁ, এগুলো হচ্ছে তাদের অযৌন স্পোর। আর কি হয়, ছত্রাক সাধারণত পোষকের আক্রান্ত অংশের উপরে বা ঠিক নিচেই স্পোর সৃষ্টি করে, এবং তারা খুব বাতাসের মাধ্যমে, পানির মাধ্যমে কি করে, পরিবেশে মুক্ত হয়ে যেতে পারে। নেমাটোডের ক্ষেত্রে কি হয়, তারা ডিম পাড়ে, হ্যাঁ, ডিমের সাহায্যে বংশবৃদ্ধি করে। তাহলে এরকম এক একটা অর্গানিজমের ক্ষেত্রে তাদের বংশবৃদ্ধি বা প্রজননের প্রক্রিয়াটা এক এক রকম। এরপরে আসো, বংশবৃদ্ধি হলো, প্রজনন হলো, সংখ্যায় বৃদ্ধি পেল, তাই না? প্রচুর সংখ্যক বৃদ্ধি পাচ্ছে। এরপরে যেটা হয় সেটা হচ্ছে ডিসেমিনেশন বা বিস্তার লাভ করছে। হ্যাঁ, বিস্তার লাভ করছে প্যাথোজেন। কিভাবে বিস্তার লাভ করে প্যাথোজেন? খুব সহজ, হ্যাঁ, বাতাসের মাধ্যমে বিস্তার লাভ করতে পারে। প্রচুর বাতাস যদি ওখানে চলাফেরা করে বা বাতাসের মুভমেন্ট থাকে, তাহলে কিন্তু সহজেই সুস্থ গাছে ইনফেকশন হয়ে যেতে পারে। অসুস্থ গাছ থেকে ইনোকুলামটা সুস্থ গাছে বাতাসের মাধ্যমে চলে আসতে পারে। রেইন ড্রপস বা স্প্ল্যাশের মাধ্যমে যখন পানির ফোঁটা পড়ছে তখন কি হয়, তোমরা জানো বৃষ্টির ফোঁটা বা কোনো পানি যদি খুব জোরে এসে পড়ে তাহলে কিন্তু ছিটকে চলে আসে, তাই না? তখন এই প্যাথোজেনগুলোও কিন্তু বা স্পোরগুলোও কিন্তু ছড়িয়ে পড়তে পারে। বাতাসের সাথে যখন বৃষ্টির সাথে যখন বাতাস থাকে, তখন পানির ফোঁটার মধ্য দিয়ে বাতাসের সাহায্যে খুব দ্রুত দূরে ছড়িয়ে পড়তে পারে। পতঙ্গের মাধ্যমে পড়তে পারে। পতঙ্গ কি করে, এক গাছ থেকে অন্য গাছে যখন যায় তখন এই স্পোরকে বহন করে নিয়ে যায়। সাধারণত তোমরা জানো যে ভাইরাস বাহকের মাধ্যমে বংশবৃদ্ধি করে, হ্যাঁ, বা ইনফেক্টেড হয়, তাহলে সেটা পতঙ্গের মাধ্যমে। তারপরে জমিতে যে ইরিগেশন হয় বা ফ্লাডিং হয়, বন্যা হয়, তার মাধ্যমেও কিন্তু প্যাথোজেন বিস্তার লাভ করতে পারে। আলুর ক্ষেত্রে টিউবারটা যদি কন্টামিনেটেড হয়, বীজটা যদি কন্টামিনেটেড হয় বা রোগে আক্রান্ত হয়, তাহলে তার থেকে যে গাছটা হবে সেটা সুস্থ গাছকে নতুন চারা গাছকে আক্রমণ করবে। তারপরে আমরা যে চারা গাছটা ব্যবহার করছি, সিডলিং ব্যবহার করছি বা ট্রান্সপ্ল্যান্টস করছি, সেই তার মধ্যে যদি প্যাথোজেনটা থেকে থাকে তাহলে সেটা কিন্তু সুস্থ উদ্ভিদকে আক্রান্ত করতে পারে। মানুষ, প্রাণী তাদের মাধ্যমে ছড়াতে পারে। হ্যাঁ, তারপরে হচ্ছে আমরা যে আমাদের চাষাবাদের জন্য যে সমস্ত যন্ত্রপাতি ব্যবহার করি, ট্রাক্টর, ছুরি, কাঁচি, তারপর আর কি ব্যবহার করি, লাঙ্গল, কোদাল, এগুলোর মাধ্যমেও কিন্তু কি হয়, এই প্যাথোজেনগুলো এক উদ্ভিদ থেকে অন্য উদ্ভিদে ছড়িয়ে পড়তে পারে। ঠিক আছে, তাহলে ডিসেমিনেশন, বিস্তার বা ডিসেমিনেশন। তাহলে উৎপত্তি স্থল থেকে সুস্থ পোষক দেহে প্যাথোজেনের যে স্থানান্তর, সেটাকে আমরা কি বলবো, বিস্তার বলবো। ঠিক আছে, তো অল্প কিছু প্যাথোজেনের নিজস্ব চলার ক্ষমতা আছে, যেমন বলতো কোনটা হবে, যেমন নেমাটোড, হ্যাঁ, তারা কি করতে পারে, বিস্তার লাভ করতে পারে। বা কিছু ব্যাকটেরিয়া যাদের ফ্লাজেলা আছে, কিন্তু ফ্লাজেলা থাকলেও হবে না, একটু আর্দ্রতার দরকার আছে, পানির দরকার আছে। তাহলে এভাবেই যে ছড়িয়ে পড়ছে সেটাকে আমরা বলছি বিস্তার বা ডিসেমিনেশন। এরপরে হচ্ছে অতি শীত এবং অতি গ্রীষ্ম অতিবাহিতকরণ। তোমাদের তো দেখি অনেক মেসেজ আসছে, তোমরা বুঝতে পারছো না নাকি? ছবি ক্লিয়ার না? তাহলে আমার কি করার আছে, কি করতে পারি? এটা তো নিশ্চয়ই নেটের প্রবলেমের কারণে। হ্যাঁ,
আচ্ছা, এরপরে আসো অতি শীত বা অতি গ্রীষ্ম অতিবাহিতকরণ। এটা হচ্ছে লাস্ট স্টেপ। এটা কখন হবে? যখন মনে করো পরিবেশটা আর অনুকূলে নাই, তখন প্রত্যেক আহ, প্রাণী, মানুষ বলো যে বা প্রাণী বলো বা পোকামাকড় বলো, অর্থাৎ প্রত্যেক লিভিং অর্গানিজম যখনই কোনো একটা অসুবিধা হয় তখন কিন্তু সে চুপচাপ বসে থাকে যে এখন আর কোনো কাজ করা যাবে না, করলেই সে প্রবলেমে পড়ে যাবে। কাজেই সে কি করে, চুপচাপ সময়টাকে পাড়ি দেওয়ার চেষ্টা করে। কোন সময়টাকে? যখন চারপাশে অসুবিধা, হ্যাঁ, তার মানে প্রতিকূল অবস্থা, তার সারভাইভ করার জন্য পরিবেশটা এখন আর অনুকূলে নাই, প্রতিকূল হয়ে গেছে, তখন তারা কি করে, তাদের সমস্ত অ্যাক্টিভিটিস বন্ধ করে দিয়ে তারা চুপচাপ থেকে যাবে। হ্যাঁ, এইটাকে বলে ওভার উইন্টারিং এবং ওভার সামারিং। হ্যাঁ, তো সেটা কীরকম হতে পারে? ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ব্যাকটেরিয়া কি করে, তাদের অ্যাক্টিভিটিস বন্ধ করে চুপচাপ ইয়ে হয়ে যায়, আর কোনো কাজ করবে না। অথবা অনেক সময় ব্যাকটেরিয়া কি করে, এন্ডোস্পোর তৈরি করতে পারে। হ্যাঁ, শক্ত আবরণ তার চারপাশে সৃষ্টি করে সে এন্ডোস্পোর তৈরি করতে পারে। এভাবে করে ব্যাকটেরিয়া ইয়ে করতে পারে। তারপরে আর কি হতে পারে? ফাঙ্গাস কি করে, স্পোর সৃষ্টি করে, তাই না? স্পোরটা কিন্তু অনেক দিন পর্যন্ত এরকম থেকে যেতে পারে। হ্যাঁ, তারপরে কি করতে পারে, যে ফ্রুট বডি তৈরি করতে পারে। ফ্রুট বডি তৈরি করে থাকে, যখনই তা অনুকূল পরিবেশ আসে তখনই ফ্রুট বডিটা রাপচার হয়ে প্যাথোজেনগুলো বের হয়ে আসে বা স্পোরগুলো বের হয়ে আসে। ঠিক আছে, এরপরে কি হতে পারে? প্ল্যান্ট যে ডেব্রিসগুলো থাকে, তোমরা জানো যে মৌসুমে ফসল কাটা হয়ে গেলে গাছের যে বর্জ্যগুলো থেকে যায়, হ্যাঁ, শিকড় বা খড় বা এগুলো যে থেকে যায়, পাতা টাতাগুলো থেকে যায় মাঠের মধ্যে, সেগুলোর মধ্যে কিন্তু প্যাথোজেনগুলো তাদের সুপ্ত অবস্থাটা পাড়ি দেয়। হ্যাঁ, তারপরে হচ্ছে তারা অনেক সময় কি করতে পারে, বিশেষ ধরনের বডি তৈরি করে, যেটাকে বলে স্ক্লেরোশিয়া। হ্যাঁ, এগুলো সবই কিন্তু বিশেষ ধরনের বডি, যে ফ্রুটিং বডি, হ্যাঁ, যে স্পোর, এগুলো কি বিশেষ ধরনের বডি তৈরি করছে তারা। তারপরে স্ক্লেরোশিয়া তৈরি করতে পারে, তারা স্ক্লেরোশিয়া তৈরি করে থাকে। ফাঙ্গাস কি করতে পারে, মাইসেলিয়াম, মাটির নিচে মাইসেলিয়ামটা কিন্তু রয়েই যায়। হ্যাঁ, তারপরে যখন অনুকূল পরিবেশ আসে তখন মাইসেলিয়ামটা থেকে কি তৈরি হয়, এরকম ফ্রুট বডি তৈরি হয়ে আসে বা বের হয়ে আসে। ঠিক আছে, তারপরে অনেক সময় তোমরা জানো যে যেমন আলুর ক্ষেত্রে, হ্যাঁ, আলুর মধ্যে কি করতে পারে, প্যাথোজেনটা সুপ্ত অবস্থায় থেকে যেতে পারে। যখনই এটাকে লাগানো হলো, অনুকূল পরিবেশ হলো, তখনই প্যাথোজেনটাও, মাইসেলিয়ামটাও জার্মিনেটস করে। তারপরে আক্রান্ত গাছের মূলের মধ্যে থেকে যেতে পারে তারা। তারপরে তোমরা জানো যে ক্যাঙ্কার ডিজিজ হয়, যে ক্যাঙ্কারের মধ্যে থেকে যেতে পারে, তার বাডের মধ্যে থেকে যেতে পারে, জাইলেমের মধ্যে থেকে যেতে পারে, গাছে যে মরা ফলটা আছে, হ্যাঁ, তার মধ্যে থেকে যেতে পারে। তাহলে কি করতে হয়, আসলে এগুলোকে পুড়িয়ে ফেলতে হয়। পুড়িয়ে ফেললে এই প্যাথোজেনগুলো যে এই যে এখানে তারা কি করছে, সুপ্ত অবস্থায় আছে, এগুলো ধ্বংস হয়ে যায়। কেমন? এরপরে তারা বীজের মধ্যে থাকতে পারে, হ্যাঁ, মাটির মধ্যে থাকতে পারে, বিভিন্ন অঙ্গজ যে অঙ্গগুলো আছে, যেমন আলু, তারপরে হচ্ছে পেঁয়াজ, হ্যাঁ, রসুন, এগুলো কি বাল্ব বা টিউবার জাতীয় যে ইয়েগুলো গাছের, তার মধ্যে এরা সুপ্ত অবস্থায় থেকে যেতে পারে, অথবা পতঙ্গের দেহের ভিতরে তারা সুপ্ত অবস্থায় থেকে যেতে পারে। তাহলে এগুলো হচ্ছে তাদের একটা বিশেষ কৌশল তারা অবলম্বন করে অতি শীত বা অতি গ্রীষ্ম অতিবাহিত করার জন্য। তারা খুব শীতকাল যখন খুব তাপমাত্রা নিম্ন, তখনও যেমন বেঁচে থাকতে পারে না, প্যাথোজেনের কষ্ট হয়, তেমনি যখন খুব বেশি টেম্পারেচার, তখনও তাদের সমস্যা হয়। তাহলে এরকম প্রতিকূল পরিবেশে তারা এরকম বিশেষ ধরনের অঙ্গ সৃষ্টি করে তারা বিশেষভাবে এই অবস্থাটাকে পাড়ি দেয়। এটাকে বলে প্যাথোজেনের অতি শীত বা অতি গ্রীষ্ম অতিবাহিতকরণ। হ্যাঁ, ওভার উইন্টারিং এবং ওভার সামারিং। তাহলে এই বিশেষ কৌশল অবলম্বন করে তারা প্যাথোজেনগুলো বেঁচে থাকার কৌশল তারা অবলম্বন করে। ঠিক আছে, তাহলে আমি একটা এই যে ব্রড কোশ্চেনটা নিয়ে আলোচনা করেছি। কতগুলো স্টেপ ছিল? 9টা স্টেপ ছিল। এই 9টা স্টেপ তোমরা সংক্ষেপে সংক্ষেপে সবগুলো বর্ণনা দিবে, আর হচ্ছে ছবিটা দিবে, হচ্ছে রোগচক্রের ছবি দিবে। পেনিট্রেশনের যে ছবিটা আছে, এখান থেকে তোমরা অল্প কিছু ছবি দিতে পারো, পুরোটা দিতে হবে না, 2-1টা ছবি দিলেই চলবে। যখন তোমরা ওভার উইন্টারিং এবং ওভার সামারিং বলছো, তখন কয়েকটা এখান থেকে ছবি দিবে। তারপর ডিসেমিনেশনের ছবি দেওয়ার দরকার নেই,
এগুলোর তো ছবি নেই, এগুলো দরকার নেই, এগুলো আমি বোঝানোর জন্য দিয়েছি। হ্যাঁ, এখানে এই টেবিলটা না দিলেও চলবে। হ্যাঁ, জাস্ট একটু বলে দিতে হবে, লিখে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, ইনফেকশনের ক্ষেত্রে অনেক বড় আছে, তোমরা একটু শর্টকাট করে লিখে ফেলবে, ছোট করে সংক্ষিপ্ত করে। ইনফেকশনটা কাকে বলে, কিভাবে হয়, এতটুকু বললেই হবে। পেনিট্রেশন, পেনিট্রেশনের ক্ষেত্রে আমি তখনও বলেছি যে সব ছবি দেওয়ার দরকার নাই। যখন পেনিট্রেশনটা আলাদাভাবে একটা ব্রড কোশ্চেন হবে, তখন পেনিট্রেশনটা এই সবগুলো দেওয়ার চেষ্টা করবে। আর যখন আমি এই ডিজিজ ডেভেলপমেন্ট বা রোগের বিকাশ আলোচনা করতে বলছি, তখন কিছু ছবি দিলেই হবে, সব দেওয়ার দরকার নেই। হ্যাঁ, এখান থেকে সব ছবি দেওয়ার দরকার নেই, তোমাদের সুবিধা মতো তোমরা ছবি দিবা বা বইয়েরটা ব্যবহার করতে পারো। ইনোকুলামের কয়েকটা ছবি দিলে ভালো, আমি প্রেফার করছি। কয়েকটা ছবি দিবে, সব দেওয়ার দরকার নেই। আর যদি সময় কুলাতে না পারো তাহলে দিতে হবে না, ঠিক আছে? ইনোকুলেশন গেল। এই রোগচক্রের এই সার্কেলটা অবশ্যই দিতে হবে, কারণ রোগচক্র যখন আমি বলছি তখন অবশ্যই সার্কেলটা দিয়ে বোঝাতে হবে। আর কোশ্চেনটা যখন লেখা শুরু করবে, মাঝামাঝিতে একটা জায়গায় এই সার্কেলটা দিবা, একদম শুরুতেও দিবা না, একদম শেষেও দিবা না, মাঝামাঝিতে দিবা। যেমন রোগচক্র কাকে বলে বললা, তারপর ইনোকুলেশনটা বললা, ইনোকুলেশনটা বলার পরেই না হয় দিয়ে দাও। হ্যাঁ, এই রোগচক্রের ছবিটা দিয়ে দাও, কারণ এরপরে পেনিট্রেশনের ছবি আছে, তাই না? পেনিট্রেশনের কিছু ছবি আছে, কাজে ইনোকুলেশনটা বলার পরপরই কিছু ছবি দিয়ে দাও। ইনোকুলেশনটা যখন বলছো তখন কিছু স্পোরের ছবি দিয়ে দিও যদি পারো, যদি তোমাদের সময়তে কুলায় তাহলে, ঠিক আছে? তো এই পর্যন্ত থাক, আজকের ক্লাসটা আমরা শেষ করি। আমি জানি না, তোমরা সবাই বলছো ম্যাম ক্লিয়ার না, ছবি ক্লিয়ার না, লেখাগুলো বুঝে না, কিছু করার নাই, আমি না হয় এটা পিডিএফ দিয়ে দিব। আর পরে যখন ভিডিওটা করতে পারি তখন কোনো এক সময় দিয়ে দিব। এখন তো পরীক্ষা তোমাদের, আপাতত আমার আমার ধারণা তোমাদের এর মধ্যে প্রিপারেশন নেওয়া হয়ে গেছে। হ্যাঁ, এখন জাস্ট একটু ঝালাই করা, মনে রাখার, মনে রাখতে পারবা এই লেকচারটা একটু শুনলে। হ্যাঁ, তাহলে আমরা ক্লাসটা এখন শেষ করি। আর এটা নিয়ে আমি অনেক কয়েকবারই আলোচনা করেছি। এই ক্লাসগুলো তো আমরা আসলে লকডাউন হওয়ার আগে ক্লাস নিয়েছিলাম। হ্যাঁ, তো তোমাদের আসলে করা ক্লাসটা আরেকবার করলাম, যেহেতু এটা আমি পরীক্ষায় দিচ্ছি, সেই কারণে এটা ভাবলাম যে দুইটা ইয়ারেই যেহেতু আছে, থার্ড ইয়ারেও আছে, মাস্টার্সেও আছে, সেই কারণে আমি এটা নিয়েছি। ঠিক আছে, তাহলে তোমরা সবাই ভালো থাকো, ভালোভাবে পরীক্ষা দাও। আল্লাহ হাফেজ।